আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ এবং আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ভৌত রসায়ন একের অধ্যায় ৬ নিয়ে আলোচনা করব। এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিকস আজকে আমরা দেখব, যেমন রাসায়নিক বিক্রিয়ার হার সম্পর্কে এবং প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, শূন্য ক্রম বিক্রিয়াগুলো আসলে কিভাবে আমরা সমাধান করব, এগুলো একেবারে ডিটেলস ভাবে আমি চেষ্টা করব তোমাদেরকে সহজে বোঝানোর জন্য। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিতে পারো সবার সাথে, এবং তোমাদের পরিচিত যারা আছে সবাই যাতে উপকৃত হতে পারে। এবং এই অধ্যায় থেকে প্রতি বছরই দেখবে তোমরা পরীক্ষায় বেশ প্রশ্ন এসে থাকে। আমি শুরু করছি কিছুক্ষণ পরেই। আচ্ছা, প্রথমেই তোমরা এখানে তোমাদের সিলেবাস দেখতে পাচ্ছ যে এই অধ্যায়ে কি কি বিষয় তোমাদের পড়তে হবে। আচ্ছা, আমি দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, তাহলে দেখো, রেট অফ রিয়াকশন, রেট ইকুয়েশন, ওয়ার্ডার অ্যান্ড রেট কনস্ট্যান্ট, এইগুলো হলো তোমাদের এখানে সিলেবাস। সব কিছু এখানে বিস্তারিত বলা আছে। তাহলে তোমার বিক্রিয়ার হার, তারপর বিক্রিয়ার হারের সমীকরণ, তারপর এই যে বিক্রিয়ার হার ধ্রুবক, ঠিক আছে, এই জিনিসগুলো থেকে প্রতি বছরই দেখবা তোমার প্রশ্ন আসে। তোমরা একটু সিলেবাসটা অ্যানালাইসিস করলে দেখতে পাবা। তারপর আমরা বিক্রিয়ার হার কিভাবে বের করব, এগুলোর অর্ডার কিভাবে বের করব, কোনটা ফার্স্ট অর্ডার, কোনটা সেকেন্ড অর্ডার, কোনটা থার্ড অর্ডার, ঠিক আছে, এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে এই অধ্যায়ে বিস্তারিত ধারণা দিবে আর কি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমরা বিক্রিয়ার হার জিনিসটা কি, এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিতে পারো তোমাদের টাইমলাইনে, অথবা তোমাদের পরিচিত যদি কেউ থাকে। আচ্ছা, তা রাসায়নিক বিক্রিয়ার হার, তাহলে প্রতি একক সময়ে, এখানে প্রত্যেকটা লাইন আমাদের একটু বুঝতে হবে একটু বিস্তারিত। কারণ অনেক সময় আমরা এই যে কথাগুলো বুঝতে পারি না, কিন্তু আমরা শুধু মুখস্থ করে যাই, ঠিক আছে। এই জন্য আমরা মেইন যে বিক্রিয়ার বিষয়বস্তুগুলো আমাদের ভালোভাবে তোমার আয়ত্তে আসে না, ঠিক আছে। এই জন্য চেষ্টা করব আমরা একদম প্রত্যেকটা লাইনে এখানে কি বোঝাতে মানে চাইতেছে, সেই জিনিসগুলো আমাদেরকে বিস্তারিত বুঝতে হবে। এবং বই থেকে আমরা এখান থেকে বেসিকগুলো দেখে, তারপর সমীকরণগুলো এখানে আমার এখানে সুন্দরভাবে নোট করা আছে, একদম সহজভাবে, নির্ভুলভাবে। আশা করি এগুলো দেখলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবা, এবং এগুলো থেকেই তোমরা এখান থেকে নোট করে পড়তে পারো। আচ্ছা, এবং এই সেম টপিকসই তোমাদের আমি বলে রাখি যে থার্ড ইয়ারে আবার হুবহু একেবারে প্রথম অধ্যায়ে তোমার এই সেম টপিকসগুলোই আবার ওখানে আছে, ঠিক আছে। তাহলে তুমি যদি প্রথম বর্ষ থেকেই এই জিনিসগুলো ভালোভাবে জেনে রাখো, তাহলে তোমার থার্ড ইয়ারও তোমার এই জিনিসগুলো সম্পর্কে মানে জানা থাকলে তুমি উপকৃত হতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা,
ঠিক আছে, দেখি আমরা তাহলে এখানে কি বলছে দেখো। তাহলে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলা হয়। আচ্ছা, তাহলে এখানে প্রথমেই একটা কথা বলছে যে প্রতি একক সময়। তাহলে প্রতি একক সময় বলতে আমরা এখানে বুঝবো যে তোমার 1 সেকেন্ড অথবা 1 মিনিট, এখানে যে কোনো কিছু হতে পারে, অথবা 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা হলো প্রতি একক সময়। তাহলে কি বলছে, প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে তোমার বিক্রিয়ার হার বলে। তাহলে বিক্রিয়ার ঘনমাত্রা হ্রাস হলো একটা বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হওয়ার কারণে তাদের পরিমাণটা তোমার কি হয়, কমে যায়। ধরো একটা বিক্রিয়ক পদার্থ আমার কাছে এ আছে, এখন এ যখন তোমার প্রোডাক্ট বা উৎপাদে পরিণত হবে তখন এই বিক্রিয়কটা ভেঙে তোমার কি হয়, উৎপাদে পরিণত হতে থাকে। তখন বিক্রিয়ক পদার্থটা কমে যায় এবং উৎপাদের ঘনমাত্রার হারটা তোমার বেড়ে যায়। এইটা এখানে বলছে যে প্রতি একক সময়ে বিক্রিয়ার ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে ঘনমাত্রা বৃদ্ধি হওয়া বলতে এখানে বোঝানো হচ্ছে যে বিক্রিয়ার ফলে তোমার একটা নতুন প্রোডাক্ট এখানে তৈরি হচ্ছে এবং তার পরিমাণটা ধীরে ধীরে তোমার কি হচ্ছে, বাড়তেছে। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি বিক্রিয়ার হার বলতে আমরা সহজে বুঝতে পারি যে বিক্রিয়কটা কত দ্রুত উৎপাদে পরিণত হচ্ছে অথবা উৎপাদ কত দ্রুত বিক্রিয়কে পরিণত হচ্ছে। আমরা জানি উভমুখী বিক্রিয়া সেগুলা কি হইতে পারে, বিক্রিয়ক থেকে উৎপাদেও পরিণত হতে পারে, আবার উৎপাদ থেকে বিক্রিয়কেও তোমার পরিণত হতে পারে। আর একমুখীগুলো আমরা জানি কি, শুধু বিক্রিয়কটা উৎপাদে পরিণত হতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে পরিণত সে কত সময় হতে পারতেছে, একক সময় তার হারটা আসলে কতটুকু, সে কতটুকু এখান থেকে ভেঙে উৎপাদে হচ্ছে অথবা কতটুকু উৎপাদ থেকে ভেঙে বিক্রিয়কে আসতেছে, এই জিনিসটাকেই আমরা মূলত বিক্রিয়ার হার বলে থাকি। তাহলে যদি সংজ্ঞা আসে 1 মার্কের, তাহলে আমরা বলবো যে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে। বিক্রিয়ার হার বা গতিবেগ সর্বদা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, এটা আমাদের বুঝতে হবে। তাহলে এই যে বিক্রিয়াটা এখন কিরকম হবে বা এর হারটা মানে কতটুকু হবে বা কতটুকু এখানে তোমার উৎপাদ পরিণত হবে বা কতটুকু উৎপাদ ভেঙে আবার তোমার বিক্রিয়কে পরিণত হচ্ছে, এটা ডিপেন্ড করে তোমার বিক্রিয়কের ঘনমাত্রার উপর, বিক্রিয়কটা কতটুকু আছে। বিক্রিয়ক যদি বেশি হয় উৎপাদও তোমার বেশি তৈরি হবে, আর বিক্রিয়ক যদি কম হয় উৎপাদও তোমার কি হবে, কম তৈরি হবে। এবং এখানে আরো একটা জিনিস আমরা মনে রাখতে পারি যে বিক্রিয়ার হারটা সবসময় তোমার ধনাত্মক হয়, মানে 0 থেকে সবসময় বড় হয়, কারণ এখানে বিক্রিয়কটা ভেঙে সবসময় তোমার উৎপাদে পরিণত হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে বলে বিক্রিয়ার হারের গ্রাফ চিত্র। এখন দেখো যতই সময় যাবে তোমার কি হবে, বিক্রিয়কটা কমে যাবে এবং উৎপাদটা বাড়তে থাকবে। তাহলে বিক্রিয়কটা তোমার কমে গেলে কি হবে, এখানে একটা নিম্নমুখী গ্রাফ দেখা যাবে। এই যে দেখো, দ্য রিয়াকশন স্টার্টস কুইকলি, বিক্রিয়াটা দ্রুত শুরু হচ্ছে, তারপর ধীরে ধীরে দেখো সময়ের সাথে সাথে এখানে হলো তোমার কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা, এদিকে ঘনমাত্রা বোঝাচ্ছে আর এদিকে তোমার সময় বোঝাচ্ছে। তাহলে সময়ের সাথে সাথে দেখো ঘনমাত্রাটা কমে যাচ্ছে, তার মানে এখানে একটা নিম্নমুখী আমরা একটা গ্রাফ পাবো। তাহলে দ্য রিয়াকশন স্টার্টস কুইকলি মানে খুব দ্রুত বিক্রিয়াটা শুরু হচ্ছে, অ্যান্ড দেন স্লো ডাউন অ্যান্ড ইভেন্চুয়ালি স্টপস, তারপর ধীরে ধীরে বিক্রিয়াটা কি হলো, ধীর গতিতে হতে থাকলো এবং এক পর্যায়ে গিয়ে তোমার এটা থেমে গেল। আচ্ছা, তাহলে এটাই মূলত বিক্রিয়ার হার। এখন এটাকে কিভাবে আমরা প্রকাশ করা যায় এবং এই জিনিসগুলো আমরা এখন বিস্তারিত জানবো। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা বেসিক এক্সাম্পল। আচ্ছা, এই জিনিসগুলো এখন আমি কেন বলতেছি, এখন এই জিনিসগুলো হলো পরবর্তীতে যখন আমরা প্রথম ক্রম দ্বিতীয় ক্রমের মানে সমীকরণগুলো সমাধান করব তখন তোমাকে বিভিন্ন জায়গায় এরকম বিক্রিয়ার হারের সমীকরণ দেখতে পাবা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আসলে আসলো কোথা থেকে, এদের রুটটা আসলে কোথায়, এই রুটটা বোঝার জন্যই আমাদের আগে এই বেসিক এই জিনিসগুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে। আচ্ছা, তাহলে ধরা যাক একটা সাধারণ বিক্রিয়া, আমরা ধরলাম একটা সাধারণ বিক্রিয়া, এখানে বিক্রিয়কে উৎপাদ হলো বি থেকে বিতে পরিণত হচ্ছে। তাহলে ইহার ঘনমাত্রা ছিল, আমরা ধরলাম যে শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা ছিল এ মোল পার লিটার এবং টি সময় পরে এখানে ধরলাম আমরা এক্স মোল পার লিটার উৎপাদে পরিণত হয়েছে। তাহলে প্রথমে ধরো এর ঘনমাত্রা এ ছিল, ধরো এ থেকে বি প্রথমে এ ছিল, পরবর্তীতে এখানে এক্স হয়েছে তার ঘনমাত্রা। তাহলে বিক্রিয়ার ঘনমাত্রা আমরা লিখতে পারি দেখো এ মাইনাস এক্স মোল পার লিটার আছে। এখন এইটা আমরা কেন লিখলাম, এ মাইনাস এক্সটা আসলে আমি কেন লিখলাম, এর কারণ হলো
তোমার প্রাথমিক ঘনমাত্রা মানে শুরুতে যে তার ঘনমাত্রা ছিল বিক্রিয়কটার, এই বিক্রিয়ক থেকে তোমার কিছু ভেঙে এখানে উৎপদে কনভার্ট হয়ে গেছে, পরিণত হয়ে গেছে। তার মানে কি a মাইনাস এক্স দ্বারা বোঝাচ্ছি এর যে টোটাল যে উৎপদের ঘনমাত্রাটা হবে, মানে আগের যে প্রাথমিক ঘনমাত্রা তার যে এখানে টোটাল যে হবে, এটা থেকে এটা বাদ দিলেই আমাদের যেটা এখানে অবশিষ্ট থাকবে সেইটাই মানে বিক্রিয়কের ঘনমাত্রাটা। এই জন্য বিক্রিয়কের ঘনমাত্রাটা বোঝানোর জন্য আমরা a মাইনাস এক্স দিলেই হয়ে যাবে। মানে এ থেকে এক্স পরিমাণ তোমার কমে গেছে ঘনমাত্রা, এ ছিল আগে প্রাথমিকভাবে, এ থেকে এক্স পরিমাণ কমে গেছে, তারপর এখানে পরবর্তীতে উৎপদে পরিণত হয়েছে। এটাকে আমরা চাইলে সি মোল পার লিটার ধরতে পারি। আচ্ছা, এটা হলো তোমার বিক্রিয়কের ক্ষেত্রে। তাহলে টি সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা আমরা বলতে পারি এ মাইনাস এক্স। টি সময় মানে একটা নির্দিষ্ট সময়, এখানে যে একটা নির্দিষ্ট সময় হতে পারে 1 মিনিট 2 মিনিট বা 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড, যে কোনো সময় হতে পারে আর কি। আচ্ছা, তাহলে এটাকে আমরা সি দ্বারা কনভার্ট করতে পারি। আচ্ছা, এখন দেখো পরবর্তীতে বলছে যে টি প্লাস ডিটি সময়। ডিটি সময় জিনিসটা কি আসলে? ডিটি এখানে ক্ষুদ্র একটা সময়, ডিটি দ্বারা খুব সংক্ষিপ্ত বা একটা অল্প সময় বোঝানো হচ্ছে, এবং ডিসি দ্বারা বোঝানো হচ্ছে যে সেই অল্প সময়ে তার কতটুকু ঘনমাত্রা হ্রাস হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা টি প্লাস ডিটি সময় পরে ঘনমাত্রা আমরা ধরলাম সি মাইনাস ডিসি। আচ্ছা, তাহলে সি কেন এখানে এইটা কি আমরা কিন্তু সি ধরে নিয়েছিলাম, আর সি মাইনাস ডিসি, ডিসি মানে ওই ক্ষুদ্র সময়ে তার ঘনমাত্রা কতটুকু কমছে, এইটাকে আমরা ডিসি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে ডিটি সময়ের বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস কত হবে? তাহলে আগের যে টোটাল তার ঘনমাত্রা ছিল সেইটা থেকে আমাদের এই যে তোমার টি প্লাস ডিটি সময় যতটুকু এখান থেকে মানে এখান থেকে কমে গেছে সেইটা এখান থেকে বাদ দিলেই আমাদের এখানে কি পেয়ে যাব? ডিসি পেয়ে যাব। এই যে তাহলে সিসি এখানে বাদ যাবে, এখানে তোমার বাকি থেকে যাবে তোমার ডিসি। তাহলে এখানে অতি ক্ষুদ্র সময়ে তার ঘনমাত্রাটা কমছে হলো তোমার ডিসি পরিমাণ মাইনাস ডিসি পরিমাণ। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। আচ্ছা, এবার একক সময় তাহলে আমরা কি বলতে পারি? তাহলে ঘনমাত্রা হ্রাস, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস কত পাবে? তাহলে একটা এখানে সময় বলছি বা একটা নির্দিষ্ট সময়, তখন এখানে আমরা সময় দ্বারা এটাকে ভাগ দিলেই এটা একক সময় কতটুকু ঘনমাত্রা হ্রাস পাইছে সেটা আমাদের বেরোয় যাবে। তাহলে দেখো মাইনাস ডিসি বাই ডিটি, এটা কি বিক্রিয়কের ঘনমাত্রা। অতএব বিক্রিয়ার হার ইকুয়াল টু মাইনাস ডিসি বাই ডিটি আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে বিক্রিয়ার হারটাই তো আমরা বললাম যে একক সময় কতটুকু সে উৎপদে পরিণত হচ্ছে, বিক্রিয়কটা ভেঙে উৎপদে পরিণত, সেই পরিমাণটাই হলো তোমার বিক্রিয়ার হার। তাহলে আমরা এটা সমানই লিখতে পারি বিক্রিয়ার হার মাইনাস ডিসি বাই ডিটি। আবার ধরি দেখো টি সময় পরে উৎপদের ঘনমাত্রা আমরা ধরলাম এক্স মোল হয়ে গেছে। এখন দেখো ওটাও আগের মতো, আমরা যদি টি প্লাস ডিটি সময়ে, তাহলে একটা জিনিস মনে রাখবা, উৎপদটা কিন্তু তোমার এখানে কি হবে? উৎপদ কিন্তু বৃদ্ধি পাবে আর বিক্রিয়কটা কমে যাবে। এই জন্য আমরা ওখানে মাইনাস ধরেছিলাম, এই যে সি থেকে ডিসি পরিমাণ কমে গেছে, আর এখানে কিন্তু আমরা প্লাস ধরেছি, মানে এক্স থেকে আরও ডিএক্স পরিমাণ এখানে বেড়ে যাবে। কখন? যখন টি সময়ের সাথে আরও আমরা অতি ক্ষুদ্র সময় যোগ করব তখন। আচ্ছা, তাহলে এক্স প্লাস ডিটি। তাহলে ডিটি সময়ের পরে উৎপদের ঘনমাত্রা তাহলে টোটাল কত হবে? তাহলে টোটাল আগে যে ছিল সেইটার থেকে এইটা তোমার বিয়োগ করতে হবে। তাহলে এক্স মাইনাস ডিএক্স থেকে তোমার তার উৎপদের টি সময় যে ঘনমাত্রা ছিল এক্স, সেইটা বাদ দিলেই আমাদের থাকে কি দেখো, এখানে এটা প্লাস হবে এক্স, এখানে থাকে ডিএক্স। তাহলে এটার হার কত হবে? ডিএক্স বাই ডিটি। এই যে ডিএক্স বাই ডিটি, এই বিক্রিয়ার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইলাম হারের সমীকরণ, একটা হলো মাইনাস ডিসি বাই ডিসি, এইটা হলো তোমার বিক্রিয়কের ক্ষেত্রে, আর একটা আমরা পেয়েছি ডিএক্স বাই ডিটি, এইটা হলো তোমার উৎপদের ক্ষেত্রে। আচ্ছা, এইটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা দেখি যে বিক্রিয়ার হারের সূত্রটা কিভাবে আসলো বা কিভাবে এটাকে আমাদের প্রকাশ করতে হয় আর কি। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখো বিক্রিয়ার হারের সমীকরণ বা হারের সূত্র। তাহলে এখানে হারের সূত্রটা দেখো, নির্দিষ্ট শর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কের ঘনমাত্রা বা চাপের সাথে বিক্রিয়ার হারের সম্পর্কযুক্ত সমীকরণকে হারের সমীকরণ বা হারের সূত্র বলা হয়। তাহলে কোনো বিক্রিয়ার হারের সমীকরণ বের করতে হলে তাকে প্রথমে সমতা বিধান করতে হবে, মানে এখানে আমাদের মোল সংখ্যা দিয়ে গুণ করে এখানে আগে আমাদের দুই পাশ সমান করে নিতে হবে, সমতা করে নিতে হবে। তাহলে আমরা ধরলাম একটা বিক্রিয়া এ প্লাস বি বিক্রিয়ক থেকে সি উৎপদ হয়েছে। তাহলে এটার মোল সংখ্যা আমি যদি এ এর মোল সংখ্যা ছোট হাতের এ ধরলাম, বি এর মোল সংখ্যা ছোট হাতের বি ধরলাম, এখান থেকে উৎপদ ধরলাম আমরা সি। এখন এই বিক্রিয়ার হার প্রকাশ করার ক্ষেত্রে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু কে, তোমার থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ঘনমাত্রা বোঝাচ্ছি, এক্স মানে উপরে পাওয়ার আকারে মোল সংখ্যা হবে, এবং বি হলো বি এর ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ঘনমাত্রা বোঝাচ্ছি, এবং ওয়াই হলো বি এর মোল সংখ্যা। এইটা এই যে সমীকরণটা আমরা এখানে পেলাম, এইটি হলো বিক্রিয়ার হারের সমীকরণ।
আচ্ছা, তাহলে দেখো আর ইকুয়াল টু বিক্রিয়ার হার, তারপর এখানে কে ইকুয়াল টু বিক্রিয়ার হার ধ্রুবক, এ ইকুয়াল টু ঘনমাত্রা, বি ইকুয়াল টু বি উপাদানের ঘনমাত্রা, আর এক্স হলো তোমার মোল সংখ্যা, আর ওয়াই হলো তোমার বি উপাদানের মোল সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এই পুরোটা সমান, আমরা চাইলে এই একটু আগে যে সমীকরণটা প্রমাণ করে আসলাম যে হারের সমীকরণ, তাহলে আমরা এইটা সমান চাইলে আমরা এই জিনিসটা লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 নং বিক্রিয়াকে হারের সমীকরণ বলে, তাহলে একে নিম্নোক্ত আকারেও আমরা চাইলে প্রকাশ করতে পারবো। আচ্ছা, এই জিনিসগুলো তোমাদের পরিচিত হতে হবে, এগুলো পরবর্তীতে আমাদের এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, পরবর্তীতে দেখো বিক্রিয়ার হার ধ্রুবক, এই হারের এককগুলো আমাদের কাজে লাগবে, কারণ আমরা যখন এইগুলোর গাণিতিক মানে ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করব এই রিলেটেড, তখন আমাদের এই এককগুলো প্রয়োজন হবে এবং সমীকরণেও তোমার এককগুলো দরকার হয়। তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, এটা হলো বিক্রিয়ার হারের একক। আচ্ছা, তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক জিনিসটা কি? এতক্ষণ আমরা কি বিক্রিয়ার হার নিয়ে কথা বললাম, এখন আমরা বিক্রিয়ার হার ধ্রুবকটা নিয়ে কথা বলবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা রাসায়নিক গতিবিদ্যা থেকে আমরা একটা বেসিক কনসেপ্ট আমরা জানি যে যে কোনো সময় বিক্রিয়ার হার ইহার ঘনমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার এর ঘনমাত্রার উপর নির্ভরশীল থাকে, তাহলে ভরক্রিয়ার সূত্র অনুসারে তা মোলার ঘনমাত্রার সমানুপাতিক। এটা আমরা জানি যে ঘনমাত্রার সমানুপাতিক হয় বিক্রিয়ার তোমার হারটা। তাহলে বিক্রিয়ক যদি একাধিক পদার্থ হয় তাহলে ইহার হার ইহাদের মোলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। আচ্ছা, আমি একটু সহজভাবে বোঝাচ্ছি। ধরো আমরা আগের সমীকরণটা আমরা দেখি, যে ধরো এখানে দুইটা বিক্রিয়ক ছিল, একটা ছিল এ একটা ছিল বি, তাহলে এখানে দুইটারই কিন্তু গুণফল দিছি আমরা, ঘনমাত্রার গুণফল আর এর সমানুপাতিক। তাহলে আর ইজ প্রপোর্শন টু এ ইন্টু বি, এটা হলো কি ভরক্রিয়ার সূত্র অনুসারে। আচ্ছা, তাহলে এখানে কারণ এখানে আমাদের দুইটা বিক্রিয়ক ছিল, এই জন্য দুইজনেরই ঘনমাত্রার গুণফল দিতে হবে। আর যখন আমরা এই যে সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিব, তখন এখানে একটা ধ্রুবক চলে আসবে কে এ ইন্টু বি, এইটা এখানে তারা বলার ট্রাই করছে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো, তাহলে এখানে আবার এরকম বিক্রিয়া ধরেছে এখানে, তাহলে আমরা বলতে পারি দেখো টি সময় এ থেকে উৎপাদ তৈরি হয়েছে, তাহলে টি সময় পর অবশিষ্ট ঘনমাত্রা আমরা ধরলাম সি, তাহলে আমরা বলতে পারি বিক্রিয়ার হার ডিএক্স বাই ডিটি ইজ প্রপোর্শন টু সি, কারণ ওই যে ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। যদি ঘনমাত্রা একটা থাকে তাহলে শুধু সি হবে, আর ঘনমাত্রা দুইটা থাকলে এখানে গুণ দিয়ে দিতাম আমরা সির সাথে আরও যেগুলো থাকতো। আচ্ছা, এখন এইটাকে উঠালে, আমাদের সমানুপাতিক চিহ্ন উঠালে এখানে একটা ধ্রুবক চলে আসে, কেসি চলে আসে, তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কেসি। তাহলে এটা কিসের সাথে? বিক্রিয়ার হার ধ্রুবক আমরা প্রমাণ করতেছি এখান থেকে। তাহলে এখানে যে কেটা চলে আসছে দেখো, এই কেটাই হলো বিক্রিয়ার হার ধ্রুবক, মানে বিক্রিয়ার হার থেকে আমরা যে ধ্রুবকটা আমরা পাবো সেইটাই মূলত এখানে কি বিক্রিয়ার হার ধ্রুবক হিসাবে গণ্য হবে। তাহলে কে হলো সমানুপাতিক ধ্রুবক, যার অপর নাম হার ধ্রুবক বা আপেক্ষিক বিক্রিয়ার হার। তাহলে যখন তোমাকে পরীক্ষায় দুই ধরনের সমীকরণ চায়, একটা হলো বিক্রিয়ার হার বের করা, বিক্রিয়ার হার, এটার সমীকরণ একরকম, আরেকবার চাবে বিক্রিয়ার হার ধ্রুবক, এটার সমীকরণ একরকম। হার বের করতে বললে সেক্ষেত্রে আমাদের শুধু বিক্রিয়ার হারের সমীকরণটা দেখালেই হবে, আর হার ধ্রুবক যদি চায় সেক্ষেত্রে সম্পূর্ণটা করে তোমাকে কে এর মান বের করে দেখাতে হবে। এটা কিন্তু অনেকেই ধরতে পারে না, এটা কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা, এটা আমি দেখাবো। তাহলে যদি 1 মার্কের সংজ্ঞা আসে বিক্রিয়ার হার কাকে বলে, তাহলে বিক্রিয়কের একক ঘনমাত্রার জন্য বিক্রিয়ার প্রাপ্ত হারকে, মানে একক ঘনমাত্রার জন্য আমরা বিক্রিয়ার হার কতটুকু হবে সেটাকে একটা ধ্রুবক সংখ্যা দ্বারা আমরা, বা ধ্রুবক একটা রাশি দ্বারা প্রকাশ করি। এই যে হারকে উহার ধ্রুবক বেগ, হার ধ্রুবক বা বেগ ধ্রুবক বা আপেক্ষিক বিক্রিয়ার হার বলে। এটা অনেকগুলো নাম আছে, হার ধ্রুবক, বেগ ধ্রুবক অথবা আপেক্ষিক বিক্রিয়ার হার, অনেক কিছু এটা বলা হয়ে থাকে। আচ্ছা, তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবা, যাতে আমাদের পেজ সম্পর্কে যাতে সবাই ধারণা নিতে পারে এবং আমাদের পেজ সম্পর্কে সবাই জানতে পারে। আমাদের পেজের খুব বেশি দিন হয়নি, খুব অল্প দিন হয়েছে, সে তুলনায় আল্লাহর রহমতে তোমাদের অনেকেই আমাদের সাথে যুক্ত আছে, এবং আমাদের প্রথম থেকে একদম চতুর্থ বর্ষ পর্যন্ত আমাদের সবগুলো ইয়ারেরই কোর্স এবং পেইড ব্যাচ আছে। তোমরা যারা ভর্তি হতে আগ্রহী, তোমরা আমাদের পেজের যে ইনবক্স আছে অথবা ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে আমাদের মেইন টার্গেট হলো যে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেন প্রতিটা অধ্যায় একেবারে কনসেপ্ট ওয়াইজ বেসিক থেকে যেন শিখতে পারে, আমরা এই টার্গেট নিয়ে এগোচ্ছি। এখানে কোনো শর্ট সাজেশন বা এই টাইপের কিছু আমরা আপাতত কাউকেই প্রোভাইড করতেছি না, কারণ এ থেকে দেখা যায় যে স্টুডেন্টরা তাদের বেসিকে ঘাটতি থেকে যায়।
ঠিক আছে, বেসিকে ঘাটতি থেকে গেলে দেখা যায় পরবর্তী তার লাইফে তার বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় তার বেসিক ঘাটতি থাকলে সে কোনো জায়গায় সে ভালো রেজাল্ট করতে পারবে না। ঠিক আছে, এই জন্য আমরা আমাদের টার্গেটটাই হলো এটা যে এখানে কোয়ালিটিভাবে তোমাদেরকে একেবারে প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী তোমাদেরকে শেখানো হবে এবং অলরেডি শেখানো হচ্ছে এবং আমাদের স্টুডেন্টরা আল্লাহর রহমতে সবাই ভালো এক্সাম দিচ্ছে যতটুকু আমাদের ধারণা, এবং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পেজে বেশ কিছু স্টুডেন্টদের মতামত এবং রিভিউ আছে। আচ্ছা, এবং আমাদের ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে, তোমরা ওগুলো দেখলেই ধারণা নিতে পারবা যে আমাদের ক্লাসগুলো কতটুকু কোয়ালিটিফুল। এখানে আমরা অধ্যায় ভিত্তিক সলভ করে, আমি আবারও বলছি, আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক বিগত কোশ্চেনগুলো ধরে ধরে এবং এর সাথে আরও যেগুলো এক্সট্রাও দরকার হয় সেগুলো আমরা ধরে ধরে সমাধান করাই। এবং ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমরা বিক্রিয়ার জন্য আলাদা ক্লাস থাকবে আমাদের, এটা এখনও তোমরা যারা ভর্তি হবে এখনও এগুলো লাইভ হয় না, এখনও লাইভ হবে খুব দ্রুতই পেইড ব্যাচের ওদের স্টুডেন্ট যারা আছে ওদের। আচ্ছা, এবং এখানে প্রত্যেকটা তোমার যে গাণিতিক ইকুয়েশনগুলো এখানে ভৌতের ক্ষেত্রে এগুলোর জন্য আলাদা তোমাদের ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। এবং পরীক্ষার আগ পর্যন্ত আমাদের যে গ্রুপ আছে ওখানে তোমরা সাপোর্ট পেয়ে যাবে, এবং কোনো সমস্যা হলে আমাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে ওখানে নক দিলেই তোমরা যে কোনো ধরনের সমস্যা ওখানে হেল্প পাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখি আমরা বিক্রিয়ার হার দুর্বেগ, আচ্ছা হার দুর্বেগের এককটা আমরা পার সেকেন্ডে প্রকাশ করবো, এটা আমরা এখান থেকে জেনে রাখলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের বেসিক কনসেপ্ট আপাতত আমাদের ধারণা শেষ। তারপর পরীক্ষায় আসে আমাদের বিক্রিয়ার ক্রম অথবা আণবিকত্ব, এটা পার্থক্যটা আসে পরীক্ষায়, দেখে থাকবা যে তোমার আণবিকত্ব এবং ক্রমের পার্থক্যটা লিখো অথবা সংজ্ঞায় তোমাদের পরীক্ষায় এসে থাকে। আচ্ছা, তাহলে দেখো বিক্রিয়ার হার শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার, আচ্ছা তাহলে আচ্ছা সরি, এটা আমরা তো বিক্রিয়ার কি পড়তেছি, আণবিকত্ব। আচ্ছা, বিক্রিয়া আণবিকত্ব এবং ক্রমটা এই দুইটা জিনিস আগে একটু আমরা বুঝে নিই, তারপর আমরা প্রথম ক্রম দ্বিতীয় ক্রম দেখাবো। আচ্ছা, তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া যতটি বিক্রিয়ক অণু বা পরমাণু বা আয়ন অংশ নেয় তাকে উক্ত বিক্রিয়ার আণবিকত্ব বলা হয়। যেমন বিক্রিয়কের যদি অণু থাকে দুইটা তাকে আমরা বলবো একাণবিক বিক্রিয়া, যদি বিক্রিয়কে অণু থাকে একটা তখন একাণবিক, তখন দুইটা থাকবে তখন দ্বিআণবিক, তখন তিনটা থাকবে তখন একে ত্রিআণবিক বিক্রিয়া বলবে। যখন এখানে দেখো এখানে বিক্রিয়াটা শুরু হয়েছিল PCl5 দিয়া, তাহলে এখানে এটা কি একাণবিক বিক্রিয়া, এখানে বিক্রিয়াটা শুরু হয়েছিল কি তোমার দুইটা তোমার বিক্রিয়ক দ্বারা, তাহলে এটা দ্বিআণবিক বিক্রিয়া। এখানে শুরু হয়েছিল তোমার এখানে তিনটা, এখানে ত্রিআণবিক বিক্রিয়া, এখানে তিনটা অণু নিয়ে শুরু হয়েছিল, এখানে এই যে দুইটা এনও এবং একটা তোমার অক্সিজেন, তাহলে টোটাল এখানে এটা একটা ত্রিআণবিক বিক্রিয়া। তাহলে এভাবে করে আমরা আণবিকত্বটা বের করব। এখন বিক্রিয়ার ক্রম জিনিসটাকে, এটা আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। এটি বিক্রিয়ার কোনো একটি বিক্রিয়ার হার যে যে বিক্রিয়কের উপর নির্ভরশীল। এখন একটা বিক্রিয়ার হার এখন দেখা যায় যদি একটি মাত্র বিক্রিয়কের উপর ডিপেন্ড করে তখন ওইটাকে বলা হয় তোমার প্রথম ক্রম বিক্রিয়া, আর যদি দুইটা বিক্রিয়কের উপর ডিপেন্ড করে তখন ওইটাকে বলা হয় দ্বিতীয় ক্রম বিক্রিয়া, তিনটার উপর ডিপেন্ড করলে তখন ওইটাকে বলা হয় তৃতীয় ক্রম বিক্রিয়া, আর কার উপর নির্ভর না হলে তখন আমরা বলি তাকে শূন্য ক্রম বিক্রিয়া। আচ্ছা, এই জিনিসগুলো খুব ইজি। তাহলে একটা বিক্রিয়ার হার যে যে বিক্রিয়কের উপর নির্ভরশীল তাদের ঘনমাত্রা পদের ঘাত বা ঘাতের সমষ্টিকে তোমার বলা হয় বিক্রিয়ার ক্রম। এখন কি বলছে, ঘনমাত্রা বা পদের ঘাত, ঘাত মানে পাওয়ার, এবং এই যে ঘাতের সমষ্টিকে বলা হয় তোমার বিক্রিয়ার ক্রম। আচ্ছা, তাহলে এখানে দেখো একটা বিক্রিয়া আমি এখানে দেখাচ্ছে, দেখো HI2, এখানে তার এখানে মানে দুই অণু তোমার HI ছিল, বিক্রিয়ার শুরুতে 2HI ছিল। আচ্ছা, সেই জন্য এখানে কি হয়েছে, এটা হার দুর্বল ভরক্রিয়া সূত্র অনুযায়ী এটা এখানে কি হয়েছে, পাওয়ার আকারে বসছে। আচ্ছা, তাহলে এখানে পদের ঘাত মানে তার পাওয়ার কত, 2, তাহলে এখানে যেহেতু পাওয়ার 2 তার মানে এখানে তার ঘাতও কত হবে, সরি বিক্রিয়ার ক্রম কত হবে, বিক্রিয়ার ক্রম হবে 2। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা বিক্রিয়া কল্পনা করি, ধরো 2A + B। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়ার ঘনমাত্রাগুলো আমরা কিভাবে লিখবো বলো তো, এখানে প্রথমে এই যে এর ঘনমাত্রা হবে তোমার স্কোয়ার, কারণ এখানে 2 এখানে মোল আছে এখানে, আর বি এর এখানে ইনটু হবে ঘনমাত্রা গুণফল ভরক্রিয়ার সূত্র অনুযায়ী, বি হবে এখানে যেহেতু এখানে 1 আছে তাহলে 1, তাহলে এখানে 2 আর 1 যোগ করলে টোটাল কত হবে, 3 হবে। তাহলে এটা একটা তোমার ত্রিআণবিক বিক্রিয়া, মানে এই বিক্রিয়ার ক্রম হলো 3। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে এখানে এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো এখানে 2 মোল এখানে HI ছিল, তাহলে এই জন্য এটার বিক্রিয়ার ঘাত 2, তার মানে এটার বিক্রিয়ার ক্রম কত হবে, 2 হবে। আচ্ছা, এগুলো খুব ইজি, আশা করি তোমরা বুঝে। তারপর এখান থেকে তোমরা পার্থক্যটা পড়ে ফেলবা, এই পার্থক্যটা তোমাদের পরীক্ষা আসে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খ বিভাগের জন্য
4 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে যে কোনো তোমরা 5টা এখান থেকে পার্থক্য পড়ে ফেলবা। আচ্ছা, তাহলে প্রথম এখানে কাজ করবা, এখানে ওরা সংখ্যাটা দেয় না যেহেতু উপরে দিছে, তুমি এখানে প্রথমে সংখ্যাটা অ্যাড করবা, তারপর বাকি এখানে যেগুলো আছে এগুলো থেকে যে কোনো 4টা পড়লেই এনাফ আমাদের জন্য। আচ্ছা, তাহলে দেখো একটি সরলতম রাসায়নিক বিক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত তাত্ত্বিক ধারণা মাত্র। তাহলে এটা একটা তাত্ত্বিক ধারণা, বিক্রিয়ার হারের সাথে এর কোনো তোমার কি নেই, সম্পর্ক নেই। আর এটা একটা পরীক্ষাভিত্তিক ধর্ম যা বিক্রিয়ার সময়ের ঘনমাত্রা পরিবর্তনের সাথে সাথে বিক্রিয়ার হারের পরিবর্তন নির্দেশ করে। সেটা হলো বিক্রিয়ার ক্রমটা, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এটা নির্ভর। তাহলে এটা একটা বাহ্যিক অবস্থা, যেমন চাপ, তাপমাত্রা ইত্যাদির উপর নির্ভরশীল না। আর এটা তোমার বাহ্যিক অবস্থার উপর ডিপেন্ড করে, সে তার অবস্থাটা কীরকম সেটার উপরে তার অনেক কিছুই ডিপেন্ড করে আর কি। তার ঘনমাত্রা কতটুকু হবে না হবে, তার ক্রমটা কত হবে, এটাও তোমার এর উপরে ডিপেন্ড করে। যেমন একটি প্রথম ক্রম বিক্রিয়া অতি নিম্নচাপে দ্বিতীয় ক্রম বিক্রিয়ায় তোমার পরিণত হয়ে যেতে পারে, এই জন্য তোমার বাহ্যিক অবস্থার উপর এটা ডিপেন্ড করে। তাহলে এটা সবসময় পূর্ণ সংখ্যা হবে, 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা। আর বিক্রিয়ার ক্রমটা এটা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ বা এমনকি শূন্য হতে পারে। আচ্ছা, তারপর দেখো বিক্রিয়ার কৌশল সম্পর্কে এটা ধারণা দিবে, আণবিকত্ব এটা কৌশল সম্পর্কে ধারণা দিতে পারে না। তারপর রাসায়নিক বিক্রিয়া থেকে আণবিকত্বের হিসাব করা যায় সমতাকৃত, মানে বিক্রিয়াটা সমতা করে তারপর আমরা এই আণবিকত্ব সম্পর্কে ধারণা নিতে পারবো, কিন্তু বিক্রিয়ার ক্রমটা আমরা সমতা করে এটা ধারণা নিতে পারবো না। বিক্রিয়ার সমতাকৃত রাসায়নিক বিক্রিয়া থেকে বিক্রিয়ার হার নির্ণয় করা যায় না। আচ্ছা, এই পার্থক্যগুলো তোমরা সংক্ষেপে দেখে ফেলবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো এখানে আছে সার্বিক বিক্রিয়া। সার্বিক বিক্রিয়া বলতে একাধিক ধাপে সংগঠিত বিক্রিয়া সমূহের ধাপের সমষ্টিকে সার্বিক বিক্রিয়া, এগুলো 1 মার্কের জন্য পড়বা। জটিল বিক্রিয়া বা যুগপৎ বিক্রিয়া কি? যেসব বিক্রিয়া বিক্রিয়কের মধ্যে সরাসরি বিক্রিয়ার পরিবর্তন একাধিক বিক্রিয়া ধাপের মাধ্যমে উৎপাদে পরিণত হয় তাকে জটিল বিক্রিয়া বা যুগপৎ। মানে একটা বিক্রিয়া উৎপাদে পরিণত হতে হলে তার আরও অনেকগুলো ধাপ পার হয়ে তারপর উৎপাদে পরিণত হতে হয়। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো যে তোমার জটিল বিক্রিয়া। আচ্ছা আচ্ছা, এখন আমরা মেইন সমীকরণে চলে যাব, যেগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে, একটু এখানে অস্পষ্ট কারণ আমার পিডিএফটা স্ক্যানটা মনে হয় ভালোভাবে হয়নি, তাও এখানে বোঝা যাচ্ছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, তোমাদের কোনো এতক্ষণ যা বোঝাইলাম, তোমাদের কারো যদি কোথাও সমস্যা থাকে তোমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তোমাদের কমেন্ট দেখতেছি। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা থাকলে তুমি পরে দেখে নিও, এটা রেকর্ড থেকে যাবে আমাদের পেজে এবং ইউটিউবেও আপলোড দিয়ে দেবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, তোমরা যদি ক্লাসটা থেকে উপকৃত হয়ে থাকো অবশ্যই তোমরা তোমাদের যে পরিচিত যে ফ্রেন্ড সার্কেল আছে বা তোমাদের যে টাইমলাইনে শেয়ার করতে পারো আমাদের ক্লাসটা। এবং এছাড়াও তোমাদের প্রথম বর্ষের আরও বেশ কিছু আমি লাইভ ক্লাস নিয়েছিলাম এবং সেগুলো অনেক আগে নিয়েছিলাম, একদম শুরুর দিকে। সেগুলো ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা, ইউটিউব চ্যানেলে ওগুলো সব দেওয়া আছে এবং আমাদের পেজেও সম্ভবত লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এছাড়া আমাদের ফ্রি ডিসকাশন গ্রুপ রয়েছে, যেটা একটা খুবই একটা তোমাদের জন্য একটা আসলে এরকম গ্রুপ বলতে অনেক জায়গায় নাই, দেখা যায় ম্যাক্সিমামই পেইড গ্রুপ থাকে, কিন্তু আমাদের প্রত্যেক ইয়ারের জন্য একটা ফ্রি গ্রুপ আছে, যেখানে তোমাদের যখনই আমরা কোনো ফ্রি ক্লাস নিব বা ফ্রি হ্যান্ড নোট দিব সেগুলো গ্রুপে আপডেট দেওয়া হয় এবং ওখানে বিভিন্ন স্টুডেন্টরা তোমাদের ইয়ারের থাকে এবং ওখানে তোমরা বিভিন্ন সমস্যা নিয়ে নিজেরা আলোচনা করতে পারবা এবং আমিও তোমাদের মাঝে মধ্যে হেল্প করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তোমরা ওই গ্রুপে যদি কেউ জয়েন হতে চাও আমাকে ইনবক্সে নক দিবা অথবা আমাদের পেজে নক দিবা, ওখানে নক দিলেই আমাদের গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমরা একটু বিক্রিয়াগুলো সম্পর্কে দেখি এবং এই বিক্রিয়াগুলা তোমার প্রত্যেকটাই পড়তে হবে তোমার, বিশেষ করে শূন্য, প্রথম, দ্বিতীয়, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আজকে এই তিনটেই দেখাবো। আচ্ছা, এবং এগুলো আবার টিকে হিসাবেও তোমার পরীক্ষা আসে, ঠিক আছে? তাহলে অনেকে আবার বিগত সালে আরসিবিতে বাদ দিয়ে দিতে পারে, বাদ দেওয়া যাবে না, কারণ এটা তোমার টিকা হিসাবেও আসতে পারে। ধরো বিগত সালে এখানে দ্বিতীয় ক্রম বিক্রিয়াও যদি এসে থাকে তাহলে এবার আবার টিকা হিসেবে আসতে পারে, এই জন্য তোমাদের এগুলো শিখে রাখতে হবে। আর আমি তো বললামই এই সেম টপিক্সই আবার তোমার
থার্ড ইয়ারে গিয়ে আবার এই যে দেখো আমি এখানে কিন্তু এটা আমার থার্ড ইয়ারের নোট থেকে তোমাদেরকে দিয়েছি। এই যে দেখো ভৌত রসায়ন 3-এর অধ্যায় 1-এ তোমার এই সেম জিনিস আবার তুমি পেয়ে যাবা, ঠিক আছে? এই জন্য এখন থেকেই ভালোভাবে নোট করে রাখলে ওখানে আবার এইগুলো দিয়ে তুমি কাজ হয়ে যাবে আশা করি। আচ্ছা, তাহলে আমরা দেখি শূন্যক্রম বিক্রিয়া থেকে আমরা একটু শুরু করি। তাহলে শূন্যক্রম বিক্রিয়া মানে যে বিক্রিয়ার হার, এটা আমরা নাম দেখেই বুঝতে পারতেছি, দেখো শূন্য লেখা আছে নামের আগে একটা। তাহলে যে বিক্রিয়কের হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না, অর্থাৎ বিক্রিয়কটি একটি নির্দিষ্ট গতিতেই চলতে থাকে, তাকে শূন্যক্রম বিক্রিয়া বলা হয়। মানে এখানে বিক্রিয়ার ঘনমাত্রা কতটুকু হলো গেল এটার উপরে সে ডিপেন্ড করবে না, এখানে তোমার বিক্রিয়াটা তার নিজস্ব একটা গতিতেই সে নিজ গতিতে চলতে থাকবে, ঠিক আছে? এই জন্য এই বিক্রিয়াকে মূলত বলা হয় শূন্যক্রমের বিক্রিয়া। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, অনেকেই আমাদের সাথে যুক্ত আছো। তোমরা আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো চাইলে এখানে, তাহলে তোমরা যে কোনো আপডেট আসলে খুব দ্রুত পেয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো শূন্যক্রম বিক্রিয়ার গাণিতিক সমীকরণ। আচ্ছা, তাহলে ধরি একটা বিক্রিয়া নিচের সমীকরণ অনুযায়ী ঘটে, আমরা ধরলাম একটা বিক্রিয়া, এগুলো এখন তোমরা বুঝবে আশা করি, কারণ এতক্ষণ আমি তোমাদের জন্য যে কথাগুলো বললাম এই যে আধা ঘন্টা ধরে, সেগুলো হলো এই যে এই জিনিসগুলোরই বেসিক আর কি। তাহলে এ থেকে উৎপাদ আমরা ধরলাম, এ থেকে বিতে একটা এ থেকে উৎপাদ পরিণত হচ্ছে, এখানে প্রোডাক্ট আমরা ধরলাম। তাহলে প্রাথমিক ঘনমাত্রা ছিল ধরি আমরা এ মোল পার লিটার, আর তখন মানে বিক্রিয়ার শুরুতে, এখানে আমরা বিক্রিয়ার শুরুতে লিখতে পারি যে বিক্রিয়ার শুরুতে লিখতে পারি বিক্রিয়ার শুরুতে এর ঘনমাত্রা ছিল আমরা ধরলাম এ, এবং এটা তখনও শুরু হয় নাই, বিক্রিয়াটা ধরো এখনো শুরু হয় নাই, তাহলে তার উৎপাদ এখনো জিরো, মানে বিক্রিয়াটা করে এখনো তার এখানে উৎপাদে এখনো কিছুই পরিণত হয় নাই, তার মানে এখানে তার উৎপাদটা জিরো, সময় এখানে জিরো, মানে বিক্রিয়াটা এখন স্টার্ট হয় নাই। আচ্ছা, এখন তাহলে বিক্রিয়া শুরু হওয়ার পর এখন কি হলো টি সময় পর, এখন আমরা সময়টা এখানে নির্দিষ্ট ধরি নে টি সময় পর বলে নিলাম। তাহলে টি সময় পরে দেখো তার এখান থেকে ঘনমাত্রাটা কমতে থাকবে কি পরিমাণ, এখান থেকে এক্স পরিমাণ কম থাকবে। এক্স মানে কি, এখানে উৎপাদ আমরা ধরলাম যে এক্স পরিমাণ উৎপাদে পরিণত হবে টি সময় পর, তাহলে কতটুকু কমে যাবে, এখানে যতটুকু তৈরি হয়েছে সেইটুকুই তোমার কি হবে, এই যে প্রাথমিক যে তার ঘনমাত্রা ছিল সেইটা থেকে কমে যাবে, যেটা আমি একটু আগে বললাম। সেই জন্য এখানে এটাকে আমরা প্রকাশ করার জন্য এ মাইনাস এক্স দিতে পারি, ঠিক আছে? তাহলে এরকম প্রত্যেকটা লাইন ধরে ধরে আমাদের স্টুডেন্টদেরকে এভাবেই তোমাদের সলভ করানো হবে। এবং তারপরও যদি কারো কোনো ডিটেল জানার থাকলে তোমাদের জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম, এমন না যে আমি এখানে বলি নাই বিদায় আমি আর ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো না বা বলবো না, কেউ জিজ্ঞেস করলে, এমন না। তোমাদের যদি তারপরও কারো কোনো ডিটেল জানার থাকে এটার বিষয়ে, তোমরা আমাকে বা আমাদের গ্রুপে বা পেজে যে কোনো জায়গায় নক করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ আমরা যদি বেশি ডিটেলস আলোচনা করতে যাই, আমাদের মেইন সমীকরণ একটা সমীকরণ সলভ করতে আমাদের অনেক সময় ব্যয় হয়ে যাবে, এই জন্য খুব 1 ঘন্টার ভিতরে ট্রাই করি যে যতটুকু তোমাদের দরকার ততটুকু দিয়েই সমীকরণটা সলভ করানোর। আচ্ছা, তাহলে এখন এটা সম্পর্কে একটু বিস্তারিত বলে নিবা যে এখানে আসলে কি কি বুঝলাম আমরা। তাহলে এর প্রাথমিক ঘনমাত্রা এ টি সময়ে এক্স মোল পার লিটার উৎপাদে পরিণত হয়েছে, তাহলে টি সময় শেষে এর ঘনমাত্রা হবে এ মাইনাস এক্স। তাহলে এটা তুমি বুঝতে পারলে লেখাটা তুমি এমনিতেই লিখতে পারো। তাহলে আমরা বিক্রিয়ার হারটাকে আমরা ধরবো ডিএক্স বাই ডিটি। আচ্ছা, এখন এইখানে একটা কথা আছে, এখানে এটা অনেকেরই কোশ্চেন থাকে, অথবা তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কোশ্চেন না থাকলেও এটা কোশ্চেন হতে পারে তোমাদের, যে এখানে আমরা তো শুরুতে দেখলাম যে আমরা বিক্রিয়কেরও বিক্রিয়ার হার বের করতে পারি, আবার উৎপাদেরও বিক্রিয়ার হার বের করতে পারি, কিন্তু আমরা এই যে হার ধ্রুবকের বা বিক্রিয়ার ক্রম নির্ণয়ের সমীকরণগুলো যখন আমরা করবো শূন্য প্রথম দ্বিতীয়, তখন দেখবা যে এখানে হারের সমীকরণটা লিখবো আমরা সবসময় উৎপাদের বিক্রিয়ার হারটাই নিব। আচ্ছা, এর কারণ আছে তোমার উৎপাদের ঘনমাত্রা তোমার কি থাকে, শুরুতে শূন্য থাকে, তারপরে তোমার এই ঘনমাত্রাটা চেঞ্জ হয়। তাহলে আমরা যদি উৎপাদের হারটা নিয়ে করি তাহলে আমরা কিন্তু খুব সহজে আমরা এর পরিমাপটা বের করে ফেলতে পারি যে এখানে কতটুকু আসলে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে। কিন্তু বিক্রিয়ক নিয়ে যদি তুমি করো তাহলে এখানে একটা মাইনাস সাইন চলে আসবে এবং জিনিসটা তোমার একটু আরও কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা সবসময় উৎপাদের হারটা নিয়েই এখানে সমীকরণগুলো সলভ করবো, এটা সবসময় তুমি মনে রাখবা। আচ্ছা, তাহলে বিক্রিয়ার হার এখানে ডিএক্স বাই ডিটি, ডিএক্স এখানে কেন লিখলাম, কারণ এই যে বিক্রিয়কের হারটা আমরা আগেই বলে নিলাম, যেটা বলে নিয়েছিলাম শুরুতে যে ডিএক্স বাই ডিটি দ্বারা প্রকাশ করব, ইকুয়াল টু, আচ্ছা এখানে সমান চিহ্ন আগেই তুমি চাইলে এখানে ধ্রুবক চিহ্ন দিয়ে লেখা যায়, আমি সরাসরি এখানে করেছি কে প্রাইম এ মাইনাস এক্স জিরো। এ মাইনাস এক্স কেন বলা হলো, কারণ এখানে এই যে বিক্রিয়কটা কতটুকু এখানে সে ভেঙে এটায় পরিণত হয়েছে সেই পরিমাণটা আমরা এখানে লিখলাম, ঠিক আছে? আচ্ছা,
তাহলে এটার ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা আর উপরে 0 দিলাম কারণ এটা একটা শূন্য ক্রমের বিক্রিয়া, কারণ এটার উপরে কিছু ডিপেন্ড করে না। তাহলে বিক্রিয়কের হারের উপর তোমার এটা কোনো ডিপেন্ড করে না। আমরা আগেই বলে নিয়েছি যে শূন্য ক্রম বিক্রিয়া বিক্রিয়কের হারের উপর তার কোনো মানে এখানে নির্ভরশীলতা নেই, এই জন্য এটাকে আমরা শূন্য ক্রম বিক্রিয়া বলি। এই জন্য এখানে আমি 0 ধরছি, তার মানে এই টোটালটাই তাহলে 0। তাহলে এখানে আমরা বলতে পারি dx/dt ইকুয়াল টু k প্রাইম, তাহলে এইটা সমান আমরা বলতে পারি ধ্রুবক। আর তখন আমরা 1 নংকে যদি আমরা সমকলন করি, উভয় পাশে সমকলন চিহ্ন নিলাম দেখো, আর ডিএক্সটাকে আমরা পক্ষান্তর এই পাশে নিয়ে গেলাম, তাহলে এইটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে কে প্রাইম ডিটি। আর এইটাকে যেহেতু ধ্রুবক, ধ্রুবকটাকে আমরা সমকলন চিহ্নের বাইরে নিয়ে আসছি, তাহলে ডিএক্স ইকুয়াল টু কে প্রাইম আর ডিটি। এই আচ্ছা, এখন সমকলনের সূত্র অনুযায়ী তোমরা জানো যে ডিএক্স কে সমকলন করলে কত হয়, এক্স হয়। আর এখানে যদি আমরা ডিটি কে সমকলন করি তাহলে হবে কি তোমার টি, এটা মূলত এই যে ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস সি, এই তোমরা এই সূত্র জানো সবাই। আচ্ছা, তারপর এখানে দেখো একটা সি ধ্রুবক আসছে, প্লাস সি এখানে সমকলন ধ্রুবক আসছে। আচ্ছা, তারপর দেখো এখানে টি সমান আমরা যদি 0 ধরি, মানে যখন প্রাথমিক অবস্থায় যখন টাইমটা 0 থাকে তখন এক্স এর পরিমাণ শূন্য থাকে। এক্স মানে ওই যে আমি বুঝাচ্ছি যে উৎপদটাও তখন শূন্য থাকে, মানে উৎপদ এখনো তৈরি হয় নাই, তার মানে তখন তার সিটাও তোমার কি হবে, তোমার 0ই থাকবে। আচ্ছা, তাহলে এক্স যদি 0 হয়, টিও যদি 0 হয়, তাহলে তোমার এই যে সি এর মানটাও কত হবে, তোমার 0ই হবে। কারণ এই যে তুমি এখানে যদি বসাও, ধরো এক্স এর জায়গায় 0 বসাও এবং কে প্রাইম ইন্টু টি এর মান যদি 0 বসাও, তাহলে তোমার এখানে সি এর মানটা কত আসবে, এই যে এটার সাথে 0 ইকুয়াল টু 0 প্লাস সি, তার মানে সি ইকুয়াল টু 0ই আসবে, এইটা এখানে বলছে, তাহলে 0 হবে। এখন দেখো এই যে 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ হতে আমরা পাই, তার মানে এই সি এর মানটা এখন আমরা এই 2 নং সমীকরণে যদি আমরা বসিয়ে দেই, আর এইটা আমরা কেন নিয়েছি, কারণ এটা বিক্রিয়ার শুরুতে সি এর মানটা কত হয় এইটা এখানে আমাদের বের করে নিয়েছি। আচ্ছা, তাহলে এটার মান বসাও, তুমি এখানে 0 বসাও, তাহলে সিটা এখান থেকে চলে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু কে প্রাইম টি, তাহলে কে প্রাইমটা এই পাশে নিয়ে আসো, আর টি আর এটা একটু মানে পক্ষান্তর করো, এই যে কে প্রাইম টি, তাহলে কে প্রাইম এই সাইডে থাকলে টিটা এই পাশে গেলে ভাগ হয়ে যায়, কে প্রাইম টি ইকুয়াল টু এক্স, তাহলে কে প্রাইম ইকুয়াল টু এক্স বাই টি। এভাবে করে তোমরা সমাধান করতে পারো। তাহলে এটাই হলো শূন্যক্রম বিক্রিয়ার হারের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা তাহলে শূন্যক্রম বিক্রিয়া সম্পর্কে টিকে আসলে তুমি এভাবে করে আচ্ছা, এটা হলো হার ধ্রুবকের সমীকরণ, হার ধ্রুবকের বলবো আমরা, হার ধ্রুবকের সমীকরণ। আচ্ছা, যেহেতু আমরা এখানে কে এর মান বের করছি, কে এটা হলো তোমার হার ধ্রুবক এখানে। আচ্ছা, তারপর এখন আমরা দেখি প্রথম ক্রম বিক্রিয়া, যেটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রথম ক্রম বিক্রিয়ায় তোমার অনেক সময় আসে যে বিক্রিয়ার হারের সমীকরণ লেখো, অনেক সময় আসে হার ধ্রুবক। যদি হারের সমীকরণ চাই সেক্ষেত্রে আমরা এই পর্যন্ত দিলেই এখানে হয়ে যাবে, আর যদি বলে হার ধ্রুবক তাহলে আমরা এই পুরোপুরি আমরা কে পর্যন্ত আমরা বের করে আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এটা আসলে কিভাবে আমরা প্রতিপাদন করব। এগুলো খুবই সহজ, জাস্ট তোমরা একটু ক্লাসটা ধৈর্য ধরে করো, তাহলে এই রিলেটেড আমি আশা করি আর কারো ক্লাস দেখার পরে আশা করি আর কারো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে শূন্যক্রম শিখতে পারলে আমরা প্রথম ক্রম আমরা শিখতে পারবো। তাহলে যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে প্রথম ঘাতের অথবা প্রথম ঘাতের সমানুপাতিক, তাকে প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে সহজ ভাষায় আমরা বলতে পারি যে বিক্রিয়ার হার বিক্রিয়কের একটি মাত্র ঘনমাত্রার উপর ডিপেন্ড করে তাকে প্রথম ক্রমের বিক্রিয়া বলে। আচ্ছা, আচ্ছা, তাহলে বিক্রিয়ার হার সম্পর্কে আমরা জেনেই আসছি, হার মানে বিক্রিয়াটা কত দ্রুত ঘটতেছে। শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রা বলতে এখানে একটা বিক্রিয়কের পরিমাণের উপরই ডিপেন্ড করবে এই বিক্রিয়াটা। আর প্রথম ঘাতের সমানুপাতিক, এই সমানুপাতিক কথাটা বোঝানো হচ্ছে যে যদি ঘনমাত্রা তার দ্বিগুণ হয় তাহলে বিক্রিয়ার হারও দ্বিগুণ হবে, ঘনমাত্রা 3 গুণ হলে বিক্রিয়ার হারও 3 গুণ হবে, এইটা বোঝাচ্ছে। ঘনমাত্রা 1 হলে বিক্রিয়ার হারও 1 হবে। এই আচ্ছা, মানে ঘনমাত্রা যতটুকু বাড়বে বিক্রিয়ার হারটাও ততটুকু বাড়বে, মানে সমানুপাতিক একটা একটার সাথে। আচ্ছা, এটাও তাহলে আমরা একটা কল্পনা করে নেই যে এটা একটা বিক্রিয়া, আমরা ধরে নিলাম এ বিক্রিয়ক, বি হল উৎপাদ। তাহলে বিক্রিয়ার শুরুতে এটার আগের মতোই সবকিছু দেখো, এ মোল পার লিটার, আর এখানে যেহেতু শুরু হয় নাই, উৎপাদ তখন পরিণত হয় নাই, তাহলে এটা 0। তারপর এখানে দেখো বিক্রিয়ার টি সময় পরে এইটা তোমার এক্স এখান থেকে ভেঙে এক্স পরিমাণ কি হয়েছে, উৎপাদে পরিণত হয়ে গেছে, তখন আমরা এটা থেকে মাইনাস দিব, এ মাইনাস এক্স, আর উৎপাদে পরিণত হচ্ছে শুধু এক্স। আচ্ছা, তাহলে মনে করি ওই কথাগুলো এখন আমাদের বলতে হবে। এ বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রা এ মোল পার লিটার, টি সময় পর এক্স মোল উৎপাদে এবং বি পরিণত হলে এর ঘনমাত্রা হবে এ মাইনাস এক্স। এগুলো তোমরা এখন বিক্রিয়াটা বুঝতে পারবা। তাহলে বিক্রিয়ার হার ওই যে আমরা এখানে উৎপাদের হারটা বের করতেছি, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে এ মাইনাস এক্স।
তাহলে বিক্রিয়ার হার কি? তার যে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। এটা তো আমরা জানি ভরক্রিয়ার সূত্র অনুসারে বিক্রিয়ার হার তার বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। ঘনমাত্রা একটা থাকলে সেক্ষেত্রে একটাই দেব, এই যে ঘনমাত্রা এই a মাইনাস এক্স, তাহলে আমরা ঘনমাত্রা ধরেছিলাম। সমানুপাতিক, তাহলে এটা চাইলে আরও এক লাইন তোমাদের বইতে করা থাকতে পারে, একই কথা, ইজ প্রপোর্শন টু a মাইনাস এক্স, এইভাবে করা থাকতে পারে। এখন এই ধ্রুবকটাকে উঠালে আমরা dx বাই dt ইকুয়াল টু কে ডিটি, সরি কে এ মাইনাস এক্স, এভাবে করতে পারি। এখন আমরা এক্স এর যে রাশিগুলো আছে এক্সগুলোকে এক পাশে নিয়ে আসলাম এবং এই ডিটিটাকে এই পাশে নিয়ে গেলাম, কে এর সাথে গুণ করে দিলাম কে ডিটি, আর এইটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে ডিএক্স এ মাইনাস এক্স। এখন এইটাকে যদি আমরা কি করি, সমকলন করি, আচ্ছা সমকলন করি, তাহলে দেখো কি হয়, dx a মাইনাস এক্স আর এখানে থাকে কে ডিটি। তাহলে আবারও আমরা ধ্রুবকটাকে এখানে চাইলে এক লাইন এক্সট্রা করা যায়, ধ্রুবকটাকে আমরা বাইরে নিয়ে আসব, এখানে চাইলে একটা লাইন এটার পরে একটা লাইন করা যায়, আমি এখানে একটু করে দিচ্ছি। সমকলনে ধ্রুবকের সমকলন এখানে এটা বাইরে এনে তারপর বাকি যে ডিটিটার আমরা সমকলন করব, a মাইনাস এক্স ইকুয়াল টু কে ডিটি, এভাবে চাইলে এক লাইন লিখতে পারো। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো, তাহলে এখন আমরা এটাকে যদি একটু আমরা লনের সূত্রে নেই, ঠিক আছে, যদি আমরা লনের সূত্রে নেই তাহলে এখানে কি হয় দেখো, লনের সূত্র নিলে এখানে তোমার এই যে 1/y dy, এইটার যে একটা সূত্র আছে ইন্টিগ্রেশনের, তাহলে এখানে কি হয়, মাইনাস লন a মাইনাস এক্স ইকুয়াল টু কেটি প্লাস সি। কেটি কীভাবে আসলো, কারণ কেটি আসছে তোমার এখানে যে এই যে এইটাকে যদি ডিটিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ডিটিকে ইন্টিগ্রেশন করলে কি হয় তোমার এখানে কেটি হয়। আচ্ছা, আর সি তো সমকলন ধ্রুবক আমরা সবাই জানি। আচ্ছা আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন আমরা ওই যে আগেরটার মতোই দেখো, সবগুলোর প্রসেস একই। ওই যে টি যখন শূন্য থাকে তখন এক্স সমান কি হবে, এক্স সমান তোমার শূন্য হবে। তারপর বাকি যে জিনিসগুলো ওগুলো তোমার একই হারে একই রকম হবে। তাহলে এখানে যদি তুমি টি এর মান 0 বসাও, এখানে যদি এক্স এর মান 0 বসাও, তাহলে কি হবে দেখো, তুমি এখানে পাবা কি দেখো, মাইনাস তুমি লন এ পেয়ে যাবে, এখানে মাইনাস লন এ, আর এ পাশে থাকবে তোমার সি, ওই আগের মতোই। তার মানে এখানে আমরা মানগুলো যদি বসাই, এই যে সি মাইনাস লন এ, এটা যদি আমরা বসাই, আচ্ছা আচ্ছা, তারপর দেখো মাইনাস এখানে, তাহলে এই মানে যদি আমরা বসাই, তাহলে দেখো এই সি এর মান এখানে বসাইছে মাইনাস লন এ, বাকি এখন তোমার সমাধান করছে জাস্ট এখানে লন এ মাইনাস লন এ মাইনাস এক্স। এখন এই যে দেখো এই লন এটাকে এই পাশে নিয়ে আসছে, তার মানে এটা মাইনাস ছিল, এই পাশে আসলে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তারপর বাকিগুলো দেখো আগের মতোই রয়ে গেছে, এখানে ইকুয়াল টু কেটি, আর এখানে মাইনাস লন এ মাইনাস এক্স। এখন দেখো আমরা লনের সূত্র অনুযায়ী আমরা সবাই একটা সূত্র জানি, যে লনের একটা সূত্র আছে, আমি তোমাদেরকে সাইডে লিখে দিচ্ছি। লন এ মাইনাস লন বি ইকুয়াল টু লন এ বাই বি। তাহলে এখানে এই সূত্র নিয়েছে, এইটাকে আমরা এ ধরছি, এটাকে আমরা বি ধরছি, তাহলে দেখো লন এ বাই বি কেটি। তারপর এখানে আমরা কি করছি, এইটাকে এই পক্ষে নিয়ে আসছি, এই পুরোটাকে এই পাশে নিয়ে গেছি, তার মানে এখানে যে কেটিটা ছিল এই কেটিটা এই পাশে গিয়ে ভাগ আকার হয়ে গেছে, তাহলে 1/t লন এ এ মাইনাস এক্স। আচ্ছা, এখন পরবর্তীতে দেখো আমাদের হিসাবের সুবিধার্থে এখানে তুমি এই সমীকরণটা এই পর্যন্ত রেখে দিলেও হবে, কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা কি করব, এটাকে চাইলে আমরা লগে কনভার্ট করতে পারি। তাহলে লগে লন এক্সকে লগে কনভার্ট করতে হলে আমাদের একটা সূত্র জানি, 2.303 লগ 10 ভিত্তিক লগ, এটা 10টা এটা নিচে হবে, আর এখানে এক্স, এই লন এক্স ইকুয়াল টু 2.303 লগ 10 এক্স। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে দেখো এইটা এখানে একটা লগ চলে আসবে এবং কি আসবে এখানে
2.303, এই যে 2.303, আর এক্স মানে এই লনের সাথে যে ছিল এই সেও এখানে থেকে যাবে, আর টিটা তো আগেই এখানে টি ছিল। এই হলো আমাদের সমীকরণ। তাহলে এই সূত্রটা তোমরা খাতায় নোট করে নিতে পারো। এই আচ্ছা, এখন পরবর্তী সমীকরণে আমরা যাই। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন তোমাদের এই পরীক্ষা আসে প্রথম ক্রম বিক্রিয়া সম্পর্কে, যে এখানে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু এর ঘনমাত্রা এর উপর নির্ভরশীল নয়, কেন ব্যাখ্যা করো। এইটাও কিন্তু পরীক্ষা আসে। তাহলে কেন নয় আমরা একটু সংক্ষেপে দেখি। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর আমার একটা সমীকরণ, আচ্ছা অর্ধায়ু সমীকরণ, এটা এভাবে পরীক্ষা আসতে পারে যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণ প্রমাণ করো। সেক্ষেত্রে তুমি যদি 6 মার্কে আসে সেক্ষেত্রে তুমি পুরোটা করে এই পর্যন্ত করবা, আর 4 মার্কে আসলে তুমি চাইলে সরাসরি এখান থেকেও শুরু করতে পারো, যে বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ এই যে একটু আগে আমরা যেটা পাইলাম এইটা লিখে এক্ষেত্রে বিক্রিয়ার অর্ধেক সম্পূর্ণ হবার সময় টি হাফ নির্ণয় করতে হবে, মানে অর্ধায়ু নির্ণয় করতে হবে, মানে অর্ধেক সম্পূর্ণতে তার কত মানে সময় লাগবে সেটা। আচ্ছা, এখানে আমরা x ইকুয়াল টু ধরে নিব 0.5a। আচ্ছা, আগে আমরা দেখো x ইকুয়াল টু কিন্তু কোনো সংখ্যা ধরি নেই, শুধু x ধরছিলাম, কিন্তু এখানে 0.5 ধরলাম কেন, কারণ এখানে অর্ধেক পরিমাণ আমাদের অর্ধেক পরিমাণ উৎপাদে পরিণত হতে কত সময় লাগছে সেইটা বের করতে, মানে অর্ধায়ু বের করতে হবে, মানে এখানে হাফ, মানে হাফ মানেই এখানে আমরা লিখতে পারি 0.5a, কারণ অর্ধেক সময় এর অর্ধেক এক্সে পরিণত হয়েছে। আচ্ছা, যেহেতু আমরা অর্ধায়ু বের করতেছি এই জন্য এখানে 0.5a ধরে নিতে হবে এটাকে। তাহলে 1 নং সমীকরণে এখন টি ইকুয়াল টু আমরা বসাবো টি হাফ, আর এ ইকুয়াল টু আমরা বসাবো 0.5a, শুধু এটুক চেঞ্জ এখানে। আচ্ছা, তাহলে দেখো কে ইকুয়াল টু 2.303, টি এর জায়গায় আমরা টি হাফ বসালাম লগ এ, আর এ মাইনাস 0.5a। আচ্ছা, এক্স এর মান আমরা বসাবো 0.5a। আচ্ছা, এক্স মানে ওই যে উৎপাদে যে ঘনমাত্রাটা ছিল সেইটার পরিবর্তে আমরা 0.5a বসাবো। আচ্ছা, তাহলে দেখো এখানে 0.5a, তারপর টি হাফ ইকুয়াল টু 2.303 বাই কে, আর এখানে লগ 2টা কীভাবে আসলো এটা অনেকেই বুঝতে পারো না, আসলে এখানে একটু আমার রাফ করা আছে, এই রাফটা দেখলে তুমি আশা করি বুঝতে পারবা। তাহলে এখানে দেখো লগ, এখানে তো সমান নাই, আচ্ছা সমান তো হবে না, তা লগ এ বাই, আমি একটু আবারও লিখছি লগ এ বাই এ মাইনাস 0.5, এটা তো প্রথমে এরকমই ছিল তাই না। তাহলে এখান থেকে আমরা যদি নিচেরটা থেকে এ কমন নিই তাহলে কি থাকে 1 মাইনাস 0.5। আচ্ছা, 1 মাইনাস 0.5 থাকে, তাহলে এ আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে 1, আর এখানে 1 মাইনাস 0.5, এখানে আমরা একটু হিসাব করি। আচ্ছা, এটা করলে আমাদের কত আসে দেখবা, তোমরা ক্যালকুলেটর করলে এখানে হাফ আসবে তোমার, মানে 1 থেকে আমরা যদি 0.5 বাদ দিই তাহলে তোমার হাফই আসে। তাহলে এইটাকে আমাদের এরকম আসে 1/2, মানে 0.5 হয় আর কি। তাহলে এইটাকে যদি আমরা উপরে নেই তাহলে থাকে কত তোমার 2, আর নিচে থাকে আমাদের 1 থাকে হিসাবে, এটা উল্টাই গেলে এখানে তোমার 2/1 থাকে। আচ্ছা, তারপর এখানে তাহলে লগ 2, এগুলো বীজগণিতের সাধারণ নিয়ম, আশা করি তোমরা এগুলো বুঝবা, এগুলো ডিটেলস বলার কিছু নাই। তাহলে লগ 2, এখন লগ 2 ক্যালকুলেটরে দিলেই তোমার এটার সাথে এটা গুণ দিলেই তোমার এর মান হয়ে যাবে 0.693k। এখন এই সমীকরণটা আমাদের কেন লাগবে, অনেক সময় অঙ্ক আসে তোমার সরাসরি অর্ধায়ু বের করতে বলে, সেক্ষেত্রে তোমার এই সমীকরণটা সরাসরি তোমার মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই সমীকরণটা। আচ্ছা, তাহলে দেখো 2 নং সমীকরণ দেখা যায় টি হাফ অর্ধায়ু প্রাথমিক ঘনমাত্রা এর উপর। তাহলে এখানে দেখো এর ভিতরে কিন্তু কোথাও এর চিহ্ন নাই, এর চিহ্ন নাই মানে কি, এখানে এর উপর এই সমীকরণটা নির্ভর করে না, মানে এই অর্ধায়ুটা তার ঘনমাত্রা এর উপর নির্ভরশীল নয়। তাহলে এই সমীকরণটা বের করে আমরা লিখে দিতে পারি। তাহলে উপরোক্ত অর্ধায়ু সমীকরণ থেকে বোঝা যাচ্ছে যে বিক্রিয়ার অর্ধায়ু, দেখা যায় যে অর্ধায়ু তার প্রাথমিক ঘনমাত্রা এর উপর নির্ভরশীল নয়, অথবা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু তার ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তারপর আমরা দেখি এখানে কিছু বৈশিষ্ট্য আছে, তাহলে কখনো শেষ হয় না এই বিক্রিয়া, অর্ধায়ু প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল করে না, প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে না, এটি একটি ধ্রুবক সংখ্যা। তাহলে হার্ডরূপকের সমীকরণটা এখানে আমরা আবারও লিখছি। তারপর এর তোমার হার্ডরূপকের একক হলো টি পার সেকেন্ড। আচ্ছা, সময় ইনভার্স, এখানে তোমার অর্ধায়ু অনেক সময় তোমার সেকেন্ড, মিনিট এরকম বিভিন্ন একক হতে পারে, আমরা সেকেন্ডটাই মনে রাখবো। আচ্ছা, এখন প্রথম ক্রম দ্বিতীয় ক্রম বিক্রিয়ার একটু পার্থক্য এখানে লেখা আছে, এটা আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়া করার পরে তুমি এখান থেকে ছকটা একবার দেখলেই হবে, অথবা ক্লাস থেকে তোমরা চাইলে নোট করে এখান থেকে নিতে পারবে। এই যে এখানে প্রত্যেকটার হারের সমীকরণ, তারপর প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, তারপর এটা সময়, এটার হার্ডরূপক একক হলো সময় পার সময়, এটা হলো ঘনমাত্রা, আর একটা সময় ইনভার্স।
আচ্ছা, তারপর অর্ধায়ু ঘনমাত্রার উপর নির্ভর করে না, এইটা তোমার প্রাথমিক ঘনমাত্রার ব্যস্ত অনুপাতিক। এই দুইটার সাথে কম্পেয়ার দেখানো আছে অথবা পার্থক্য, এইটা তোমাদের বিগত সালে মানে গত বছর যারা পরীক্ষা দিয়েছে ওদের এসেছিল যে প্রথম ক্রম বিক্রিয়া এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার পার্থক্য লিখো। আচ্ছা, তারপর বিক্রিয়ার হার দুর্ভোগের মান সময়ের উপর নির্ভর করে, আর এটা সময়ের ঘনমাত্রা এবং সময়ের এককের উপর নির্ভর করে। তাহলে এটা ঘনমাত্রার সময় দুইটার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এটা শুধু সময়ের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, তারপর এখানে প্রত্যেকটার তোমার সমীকরণ লেখা ছিল বিক্রিয়াগুলার, এই যে ছদ্ম, তারপর দ্বিতীয় ক্রম বিক্রিয়া, এগুলো তোমাদের কাজে লাগবে, একসাথে লিখে রাখবা। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়াটা পড়লেই আমাদের আজকের ক্লাসের যে টপিকসগুলো শেষ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়া দেখো এখানে পরীক্ষায় এভাবেও আসতে পারে, চাইলে এ প্লাস বি থেকে উৎপাদ অথবা টুয়াইজ এ থেকে উৎপাদ, যেভাবেই আসুক তোমার মনে করবা যে এটা হলো দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তাহলে এই পুরো এটা এখানে কোশ্চেনটা হলো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার একটা ইকুয়েশন। আচ্ছা, তাহলে এখানে আমরা ধরলাম, কারণ এখানে দ্বিতীয় ক্রম মানে কি, এখানে এটার ঘনমাত্রা 1, এটার ঘনমাত্রা 1, তাহলে 1 1 যোগ করলে কত হবে, 2 হবে, তার মানে এটা একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। অনেক সময় আবার 2a থাকে, 2a মানে কি, এটা যখন আমরা ঘনমাত্রা লিখবো এর পাওয়ারটা কি হবে, 2 হবে, তাহলে মানে এটাও দ্বিতীয় ক্রম বিক্রিয়া। যেভাবেই থাকুক, গত বছর তোমাদের পরীক্ষা এভাবে আসছিল 2a থেকে উৎপাদ, তাহলে এটা বলছিল এই বিক্রিয়ার মানে হার দুর্ভোগের সমীকরণ প্রমাণ করো। তাহলে এই মানে তারা ইনডিরেক্টলি বুঝাইছে যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার দুর্ভোগের সমীকরণ প্রতিপাদন। তাহলে পরীক্ষা এভাবে আসতে পারে, এ প্লাস বি অথবা 2a দিয়ে আসতে পারে, অথবা তোমার সরাসরি বলাও থাকতে পারে যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার দুর্ভোগের সমীকরণ বা বিক্রিয়ার হারের সমীকরণ। আচ্ছা, তাহলে এখানে আমরা ওই আগের মতোই সব কিছু দেখো, এ বিক্রিয়ক পদার্থ, বি বিক্রিয়ক পদার্থ, এখানে উৎপাদ ধরলাম আমরা প্রাথমিক ঘনমাত্রা এ, এইটা ধরলাম বি, এইটা ধরলাম এখনো 0 কারণ এখনো বিক্রিয়া শুরু হয় নাই। তারপর টি সময় পর এটা a মাইনাস এক্স, এটা ধরলাম বি মাইনাস এক্স, আর উৎপাদ ধরলাম আমরা এক্স। তাহলে টি সময় পর এ থেকে এক্স পরিমাণ কমে যাবে, বি থেকে এক্স পরিমাণ কমে যাবে, তারপর সর্বশেষে গিয়ে উৎপাদে এক্স পরিমাণ গিয়ে জমা হবে। তারপর এখানে যা যা বলছি এটি এখানে বলে নিলাম। তারপর এখানে দেখো বিক্রিয়ার হার ডিএক্স বাই ডিটি, এখন যেহেতু এখানে বিক্রিয়ক কয়টা, দুইটা, এ মাইনাস এক্স, বিক্রিয়কের আমরা জানি ভরক্রিয়া সূত্র অনুসারে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক, সেই সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি বিক্রিয়ার হার ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ঘনমাত্রা সমানুপাতিক, যেহেতু সমানুপাতিক ধ্রুবক উঠালে আমাদের এখানে একটা হার ধ্রুবক চলে আসবে। তারপর এটার ঘনমাত্রা এ মাইনাস এক্স, আর বি এর ঘনমাত্রা টি সময় পর এ প্রোডাক্টের ঘনমাত্রা এ মাইনাস এক্স, বি প্রোডাক্টের বিক্রিয়কের ঘনমাত্রা হলো বি মাইনাস এক্স। তাহলে দুইটা আমরা ঘনমাত্রার গুণফল আকারে প্রকাশ করলাম। তারপর দেখো এখানে কি করছে, একটা বুঝতে পারলে এগুলো আসলে সবই একই টাইপের, তোমরা একটা বুঝলে এগুলো সবই বুঝতে পারবে, এগুলো খুবই ইজি। আচ্ছা, তাহলে দেখো এখানে একটাই দ্বিতীয় ক্রম বিক্রিয়া একটাই ঝামেলা, এখানে একটা আলাদা একটা সূত্র আছে, সেটা হলো তোমার এই যে আংশিক ভগ্নাংশের একটা সূত্র, এই সূত্রটা আমাদের একটু মনে রাখতে হয়, ঠিক আছে? আর বাকি সব ওই আগের মতোই আমরা নিয়ম অনুযায়ী ফলো করলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো ডিএক্স, এখানে এই এক্স এর রাশিগুলোকে সব আমরা এক পাশে আনলাম আর ডিটিটাকে এই পাশে নিয়ে গেলাম, ওই আগেরটার মতোই ডিএক্স এ মাইনাস এক্স বি মাইনাস এক্স। তারপর এখানে কি করলাম আমরা, এই যে এখানে যে রাশিটা বা এইটাকে আমরা কি করলাম, আংশিক ভগ্নাংশের সূত্র ব্যবহার করে এইটাকে দুইটা পার্টে আলাদা আলাদা করে ফেললাম, ঠিক আছে? তাহলে আংশিক ভগ্নাংশের সূত্র তোমরা সবাই জানো আশা করি, তারপর আমি একটু তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি এখানে। তাহলে আংশিক ভগ্নাংশের সূত্র হলো এ মাইনাস এক্স 1 বাই বি মাইনাস এক্স, আমরা যদি এভাবে ধরি তাহলে এই সূত্রটা হবে তোমার এরকম 1 বাই এ মাইনাস বি, তারপর এখানে হবে 1 বাই বি মাইনাস এক্স আর মাইনাস 1 বাই এ মাইনাস এক্স। এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা আংশিক ভগ্নাংশের একটা ইকুয়েশন। আচ্ছা, আর এই ডিএক্সটা তো এখানে থেকেই যাবে, তাহলে ডিএক্সটা এখানে কিন্তু রয়ে গেছে, তাহলে সূত্রের ভিতরে কিন্তু কোনো ডিএক্স বা কিছু ছিল না, সূত্র ছিল এইটা। তাহলে আমরা এই সূত্রের সাথে কি করছি, এই সমীকরণটাকে মানে এটাকে আমরা মানে ভেঙেছি সহজ করার জন্য সমাধান। তাহলে 1 মাইনাস, এই যে দেখো এটা 1 মাইনাস এ 1 মাইনাস বি মাইনাস এক্স 1 মাইনাস এ মাইনাস এক্স, আর ডিএক্সটা এখানে রয়ে গেছে আগের মতোই, আর কে ডিটি আগের মতোই রয়ে গেছে। আচ্ছা, তারপর দেখো এই আমরা শুধু এইটুকু অংশটাকে আমরা যদি সমকলনের সূত্রে অ্যাপ্লাই করি, দেখো আচ্ছা, আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাদের। আচ্ছা, তাহলে আমি একটু সূত্রগুলো লিখে দিচ্ছি। আচ্ছা, আগেরটাই তোমাদের সূত্রটা লেখাই দেওয়া উচিত ছিল, তোমরা যেহেতু প্রথম করতেছো, আমি তারপর ধরেই দিচ্ছি, এগুলো তোমাদের ক্যালকুলাসে অনেক পেয়েছো, তারপর আমি একটু লিখে দিচ্ছি। ধরো এখানে 1 বাই বি মাইনাস এক্স, এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এই সূত্র অনুযায়ী এটা হবে তোমার এখানে তোমার মাইনাস লন বি মাইনাস এক্স, এই এভাবে আর কি, প্লাস সি, ওটা দিলে হয় না দিলে হয়। আচ্ছা, তারপর এখানে 1 বাই এ মাইনাস এক্স ডিএক্স, এইটাকে যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করি তাহলে হবে মাইনাস লন, এখানে হবে তোমার
এ মাইনাস এক্স। তাহলে এই সূত্রটাই মূলত প্রথম ক্রম বিক্রিয়ার আগের ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, এই জন্য ওখানে মূলত একটা মাইনাস চলে আসছিল। তোমরা এই সূত্র দুটো লিখে নিবে খাতায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এইটুকুকে করলে আসে কোনটা, এই যে মাইনাস লন বি মাইনাস এক্স, আর এইটুকুকে আমরা সমাকলন করলে আসে মাইনাস লন এ মাইনাস। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেছে, এখানে প্লাস হয়ে গেছে লন এ মাইনাস এক্স। আর এখানে দেখো ডিটিকে সমাকলন করলে হয় টি, আর এই কে টি আর সমাকলন ধ্রুবক আমরা শেষে একসাথে লিখে দিলেই হলো, সবগুলো একসাথে এখানে সি লিখে দিলাম আমরা। আচ্ছা, তারপর দেখো পরবর্তীতে কি করছে, এই যে আমরা লন এ বি এর সূত্র নিছি। আচ্ছা, এখানে আমরা এ ধরছি এইটা আর বি ধরছি এইটা, ঠিক আছে। আচ্ছা, লন এ মাইনাস বি, এই যে লন এ, এটা যদি রিঅ্যারেঞ্জমেন্ট করো, এটা এই পাশে আনো আর এটা এই পাশে আনো, তখন কি হবে লন এ মাইনাস বি। তখন এটাকে আমরা কি লেখা যায়, লন এ বাই বি, যেটা আমরা আগের প্রথম ক্রমেরটায় আমরা দেখাইছি এরকম একটা সূত্র। তাহলে সূত্রগুলো তুমি চাইলে নোট করার সময় সাইড নোট করে রাখতে পারো। আচ্ছা, তারপর এখানে আছে কেটি প্লাস সি, আগের মতোই, সি এখানে সমাকলন ধ্রুবক। এখন দেখো বিক্রিয়ার প্রাথমিক অবস্থা ওই নিয়ম আগেরটার মতোই, টি যখন 0 হবে এক্সও 0 হবে। তারপর এই মানগুলো এখন 1 নঙে যদি আমরা বসাই, তখন আমরা সি এর একটা মান পাবো, এখানে টি 0 বসাবো আর এক্স এর মানগুলো আমরা কি বসাবো, 0 বসাবো। তাহলে দেখো এই পুরোটা তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানে এ বাই বি থাকবে, এখানে এটার সাথে 0। আচ্ছা, তাহলে এখানে থাকে শুধু বাকি থাকে তোমার 1 বাই এ মাইনাস বি, আর এখানে থাকে লন এ বি, কারণ এখানে তো 0 বসাইছি, এক্স তখন ভেনিশ হয়ে যাবে, এখানে থাকবে না। আচ্ছা, তারপর এখানে থাকে, আর এই পাশে কি থাকে, এটা যদি 0 বসাই, কে এর সাথে 0 গুণ করলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকে শুধুমাত্র সি। তাহলে এই যে সি এর মানটা আমরা পাইলাম, যখন বিক্রিয়ার শুরুর অবস্থাটা কল্পনা করে, যে যখন সময়ও শূন্য ছিল, তখন উৎপাদের ঘনমাত্রাও কি ছিল, শূন্য ছিল, সেই মুহূর্তে আমাদের এখানে সি এর মানটা কত হয়েছে, বা ধ্রুবকের মানে সমাকলন ধ্রুবক সি এর মানটা কত হয়েছে, সেইটা আমরা চাইলে এই সমীকরণ থেকে বের করে নিতে পারি। এখন এই সি এর মানটা আমরা যদি আগের সমীকরণ আবার বসাই দিই, দেখো এই যে পুরো সি এর মানটা এখানে, হ্যাঁ এই যে সি এর মানটা এখানে বসাইছি, দেখো এই যে পুরোটা হলো এই যে সি এর মান। তারপর বাকি সব আগের মতোই ছিল, 1 বাই এ মাইনাস বি, বাকি সব দেখো শুধু সেম। এখন এখানে কি করছে দেখো, আচ্ছা এখন এখানে কি করছে, ওই যে আগের মতোই আমরা কি করছি, এখানে দেখো 1 বাই এ মাইনাস বি লন এ মাইনাস এক্স বি মাইনাস এক্স বাই লন এম। তাহলে এখান থেকে আমরা পুরোটা থেকে কি কমন যায়, দেখো তো 1 বাই এ মাইনাস বি কমন যায়। তাহলে এখানে থাকে এ মাইনাস এক্স বি মাইনাস এক্স মাইনাস লন এ বাই বি, আর এখানে থাকে কেটি। আচ্ছা, তারপর দেখো কেটি ইকুয়াল টু, তাহলে কেটিটা এই পাশে নিয়ে আসে, জাস্ট পক্ষান্তর করছে, তারপর এটা কমন নিছে, আর কিছু করে নাই। তারপর কেটি 1 মাইনাস বি, তাহলে এইটাকে আবারও আমরা লন তোমার ওই যে সূত্র নিতে পারি, কিসের সূত্র, লন এ মাইনাস লন বি এর সূত্র, ঠিক আছে। এই যে সূত্র এখানে সাইডে লেখা আছে খুব সুন্দর করে, লন এ মাইনাস লন বি ইকুয়াল টু লন এ বাই বি। তাহলে এই পুরোটা যদি আমরা এ ধরি আর এটা যদি বি ধরি, তখন দেখো এটাকে যদি আমরা সমাধান করলে এইরকম একটা চেহারা চলে আসবে। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু সাইডে করে দিচ্ছি, যাতে তোমরা লেখা এখানে একটু ছোট আসছে। তাহলে আমরা লন এ বাই বি, তাহলে এ এখানে কোনটা, পুরোটা হলো এ, তাহলে এ মাইনাস এক্স এইটা হলো বি মাইনাস এক্স, আর বি কোনটা বলো তো, বি হলো এই যে এ বাই বি। এখন এখানে হবে লন এ মাইনাস এক্স বি মাইনাস এক্স ইন্টু বি বাই এ, এটা এখানে গুণ করলে কি হবে, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। আচ্ছা, তারপর এখানে তাহলে কি থাকে, এই যে দেখো বি বাই এ মাইনাস এক্স বি মাইনাস এক্স, এইটাই এখানে লেখা হয়েছে এই। আচ্ছা, তারপর কে ইকুয়াল টু 1 বাই, তাহলে আমরা এখানে কি করলাম, এই টিটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে টি এখানে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, 1 বাই টি এ মাইনাস বি লন বি বাই এ মাইনাস এক্স বি মাইনাস এক্স। এই হলো আমাদের সমীকরণ শেষ। তারপর আবার আগের মতো আমরা লনটাকে কি করছি, 10 ভিত্তিক লগারিদমে কনভার্ট করছি। তাহলে এটা সূত্র কি, লন এক্স ইকুয়াল টু 2.303 লগ 10 এক্স। আচ্ছা, তাহলে এই যে দেখো লনকে কনভার্ট করে আমরা 2.303 লগ 10 এক্স এভাবে লিখতে পারি। তাহলে লন এক্স, এইটা হলো লন এক্স, তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করো, দেখো কি আসে 2.303, এই যে 2.303 লগ 10 ভিত্তিক লগ, অথবা শুধু 10 লগ দিলেও হবে। আচ্ছা, পারলে এখানে 10 লিখে দেবা। আচ্ছা, তারপর এক্স, এক্স মানে তো এই পুরোটা এই, আর এখানে এই জিনিসটা তো আগেই এখানে ছিল। তাহলে এই সমীকরণটাই যেহেতু কে এর মান পাইছি, এইটাই হলো তোমার দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। তাহলে কে যখনই চাইবে, কে মানে তোমার বিক্রিয়ার হার ধ্রুবক। আচ্ছা, তাহলে দেখো যদি তোমাকে বিক্রিয়ার তোমার বিক্রিয়ার হারের সমীকরণ চাই, সেক্ষেত্রে তুমি চাইলে তুমি এই পর্যন্ত দিয়ে আসবে বিক্রিয়ার হারের সমীকরণ চাইলে। আর যদি হার ধ্রুবক বের করতে বলে, সেক্ষেত্রে তোমাকে একেবারে কে পর্যন্ত সমাধান করে আসতে। এটা কিন্তু দুইভাবেই আসতে পারে, হারও আসতে পারে অথবা হার ধ্রুবকও আসতে পারে, ঠিক আছে। তারপর আমাদের ক্লাস এই পর্যন্তই। এখন
আম, তোমাদের এখানে আমাদের যে কোর্সগুলো আছে তোমার একেবারে প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত, সেগুলো এখানে একটা লিস্ট অনেক অবশ্য আগে করা হয়েছিল। এখানে তোমার জৈব রসায়নের 24টা ক্লাস হয়েছে, এবং আরও কিছু এখানে হবে, কিছু সলভ ক্লাস হবে, বিক্রিয়ার জন্য কিছু আলাদা ক্লাস হবে, এবং সব শেষে পরীক্ষার আগে আমরা প্রতি সাবজেক্টের একটা মডেল টেস্ট নিব। তাহলে তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের পেজ ইনবক্স করলে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে নক দিলেই তোমাদের ওখানে পেমেন্ট করার পরে তোমাদের একটা আলাদা গ্রুপে জয়েন করে দেওয়া হবে, এবং ওখানে পিডিএফ ক্লাস অনুযায়ী সব কিছু সাজানো আছে। এবং দ্বিতীয় বর্ষেরটা এখানে অ্যাড করা নেই, কারণ দ্বিতীয় বর্ষ আপাতত কোর্স চালু হয়নি। দ্বিতীয় বর্ষে আমাদের পেইড ব্যাচ আছে, তোমরা পেজে দেখে থাকবে, একটু স্ক্রল করলেই দেখবা দ্বিতীয় ব্যাচ সম্পর্কে আপডেট জানানো আছে। তারপর চতুর্থ বর্ষের পরীক্ষা খুব দ্রুত। তাহলে তোমাদের জন্য তোমার এখানে আমরা 3টা কোর্স এবছর লঞ্চ করেছিলাম। এগুলা তোমরা খুব সহজভাবে প্রত্যেকটা অধ্যায় বেসড আমাদের ক্লাসগুলো নেওয়া হয়েছিল, এবং এখানে সম্পূর্ণটাই আমার ম্যাক্সিমাম যে জিনিসগুলো দরকার আমাদের হ্যান্ড নোটই আমার ম্যাক্সিমাম জিনিস ছিল ওখানে, এগুলো তোমরা পেয়ে যাবে আশা করি। আর থার্ড ইয়ারে নতুন যারা আছো তোমাদের জন্য এই কোর্সগুলো থাকবে, এবং সাথে ভৌত রসায়নের তোমার কোর্স ব্যাচ যদি রেডি হয় তখন এটা চালু হবে। তাহলে যদি তোমরা ক্লাসটা থেকে উপকৃত হয়ে থাকো আমাদের পেজে ফলো দিয়ে রাখবা, এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসটা শেয়ার করতে পারো। সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।